কল্যাণবাবুরা যেটা করেন, কল্যাণবাবুরা ভাবেন যে দুর্নীতি করাটাই রাজনীতি, না ফাঁসি টাসি নয়, এনকাউন্টার চাই। বিরাটবাবু রাজনীতির অ আ ক খ বোঝেন না, এটা পরিষ্কার। সঞ্জয়ের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। স্বাগত। প্রথম প্রশ্ন, যেভাবে আমরা দেখলাম হাইকোর্টে গিয়ে, যেখানে রাজ্য সরকার থেকে শুরু করে সিবিআই প্রত্যেকে সঞ্জয় রায় তার ফাঁসি চাইছে, কিন্তু পরিবার, নির্যাতিতার পরিবার, তারা ফাঁসি চাইল না। তারপর থেকে যেভাবে পরিবারকে আক্রমণ করা হচ্ছে, মানে দিনের পর দিন আক্রমণ বেড়েই চলেছে, কমছে না। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, প্রথমত একাধিকবার বলেছি যে ফাঁসি সভ্য দুনিয়ায় প্রায় উঠেই গেছে, মৃত্যুদণ্ড। তার কারণ অপরাধী যত বড় অপরাধী করুক না কেন, তাকে বেশ কিছু ভদ্রলোক, মানে আইনজীবী, বিচারক, পুলিশ সবাই মিলে তাকে আবার হত্যার দণ্ড দিচ্ছে। এইটা সভ্য সমাজের রীতিনীতি বহির্ভূত। সেই জন্য অধিকাংশ দেশেই এখন মৃত্যুদণ্ড উঠে গেছে, সর্বোচ্চ সাজা বলতে যাবজ্জীবন কারাদণ্ড। সে প্রসঙ্গ বাদ দিলেও এই পার্টিকুলার কেসে ফাঁসি না চাইবার একটা বিশেষ কারণ আছে। ফাঁসি কারা চেয়েছিল? প্রথম দিন থেকে, ঘটনার পরের দিন থেকে যারা ফাঁসি চাইছেন, সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে তার পরের দিন থেকেই সঞ্জয়ের ফাঁসি চাই বলে রাস্তায় নেমেছেন, বাজার গরম করেছেন, তারাই তথ্য প্রমাণ লোপাট করেছে যাতে প্রকৃত অপরাধীরা ধরা না পড়ে। এবং কেউ কেউ আবার অধৈর্য হয়ে তাদেরই কেউ কেউ বলেছেন যে না ফাঁসি টাসি নয়, এনকাউন্টার চাই। ফলে এটা বুঝতে অসুবিধা হয় না যে এই ফাঁসি বা এনকাউন্টার চাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আসলে যে তথ্য প্রমাণ লোপাট করেছি, একমাত্র সাক্ষী তাকে যদি নিকেশ করে দেওয়া যায়, ফাঁসিতে লটকে দেওয়া যায়, তাহলে প্রকৃত অপরাধীরা কোনোদিনই হচ্ছে যে সামনে আসবে না, প্রকৃত সত্য মানুষ জানতে পারবে না। এবং হচ্ছে কখনো ভবিষ্যতে নতুন সরকার এসে যদি চায় যে আমরা প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরবো, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেব, তাহলে সেক্ষেত্রেই সঞ্জয়ের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই জন্য তার জেলের ভিতরে হলেও বেঁচে থাকাটা জরুরি। কিন্তু এই দুই শাসক দল তারা চাইছেন যে তাদের কাছে থ্রেট সঞ্জয় বেঁচে থাকাটা, সেই জন্য তারা চাইছেন। আর গালিগালাজ করতে কাদের নামিয়েছেন তারা মার্কেটে? তাদের নামিয়েছেন যাদের আমরা মানুষ অন ক্যামেরা টিভির পর্দায় দেখেছেন হাত পেতে ঘুষ খেতে। কাউকে স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিতে দেখেছি আমরা, কাউকে লুঙ্গি পরে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে যে ঘুষ খেতে দেখেছি। জেল খেটেছেন তারা, কেউ কেউ জেলের ভয়ে আবার প্যানিক অ্যাটাক হয়েছে বলে বারবার উডবান ওয়ার্ডে ভর্তি হয়েছেন। কেউ জেল হচ্ছে যে একদিনের জেল কেটেছে, কেউ কয়েক মাসের জেল কেটেছেন। এরা সব জামিনে মুক্ত আছে। এই জামিনে মুক্ত ঘুষখোর অপরাধীরা তারা মনে করেছিল যে তাদের এই যে লুটের অর্থ দিয়ে তারা বোধহয় সব কিছুই কিনে ফেলতে পারে, দুনিয়ার সব কিছু কিনে ফেলতে পারে, মানুষের ভোট থেকে শুরু করে সব কিছু কিনে ফেলতে পারে। কিন্তু বেশ কিছু মানুষের আত্মসম্মান এবং শিরদাঁড়া, সেগুলো যে অর্থ দিয়ে ক্রয়যোগ্য নয়, এইটা যখন তারা দেখছে তখন তাদের আর মাথা কাজ করছে না। তারা ভাবছে আমাদের পাঠশালায় যা শেখানো হয়েছিল যে তুমি লুট করো, লুটের টাকায় সব কেনা যায়, সেটা তো এই হিসেব তো মিলছে না। ফলে তাদের মাথা গুলিয়ে যায়, তখন মাথা কাজ করে না। তখন তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যারা শিরদাঁড়া বেচছে না, বিক্রি করছে না, যারা বলছে আমাদের শিরদাঁড়া বিক্রি নেই, তাদেরকে গালিগালাজ করেন, নির্যাতিতার পরিবার হোক বা আন্দোলনকারী হচ্ছে যে নাগরিক, চিকিৎসক, যেই হোক না কেন। ফলে হচ্ছে যে তারা কি বললেন এ দিয়ে হচ্ছে যে রাজ্যের মানুষ কিচ্ছু গায়ে মাখে না, তাদের পরিচয় প্রত্যেকে জানে যে এরা একজন কীরকম হচ্ছে যে কতটা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, সেটা রাজ্যের মানুষ জানেন। অন্যদিকে দেখলাম নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলে একটা মন্তব্য তারা করেছিলেন। সেক্ষেত্রে দেখলাম ফিরহাদ হাকিম, তিনি বলছেন যে কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, তাদের কোনো এখতিয়ারই নেই। ফিরহাদবাবু যা বলেছেন তাতে ফিরহাদবাবু রাজনীতির অ আ ক খ বোঝেন না, এটা পরিষ্কার। যদি বুঝতেন তাহলে এটা বুঝতেন যে ভোটাধিকার যখন থেকে নাগরিকের এসছে, উনি তো ইতিহাস জানেন কি না জানি না, কেমনভাবে ফরাসি বিপ্লব ইত্যাদি, তারপরে ভোটাধিকার সাধারণ মানুষের, আমাদের দেশে ভোটাধিকার কি করে এসছে, আমার ধারণা উনি পড়াশোনা করেননি। করলে উনি বুঝতে পারতেন ভোটাধিকার যে নাগরিকের আছে, সেই নাগরিক যে কোনো সময় যাদেরকে পদে বসিয়েছেন, ক্ষমতায় বসিয়েছেন, তাদের পদত্যাগ চাইতে পারেন যে কোনো ইস্যুতে, সেটা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। দ্বিতীয়ত উনি বলছেন যে আপনাদের ভোটে নির্যাতিতার পরিবারের ভোটের নাকি মুখ্যমন্ত্রী চেয়ারে বসেননি। তার মানে কি শাসক দল জানেন রাজ্যের মানুষ আমি আপনি কাকে ভোট দিই, ওনারা কি করে খবর পান? কে খবর দেয়? আইপ্যাক খবর দেয় না নির্বাচন কমিশন খবর দেয়?
ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে কি আপনারা তাহলে নির্বাচন কমিশনকেও কিনে ফেলেছেন? রাজ্যের মানুষ জানতে চাইছে তো যে কে কাকে ভোট দেয় আপনারা কি করে জানলেন? কার ভোটে উনি এসছেন আর কার ভোটে আসেননি কি করে জানলেন আপনি? এই জবাব দিতে হবে রাজ্যের মানুষের কাছে। অন্যদিকে দেখছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে নির্যাতিতার পরিবার নাকি রাজনীতি করছেন। খুব ভালো করছেন কল্যাণবাবু, যদি এটা কথা বলে থাকেন তাহলে আমি বলবো খুবই ভালো করে, তার একটা বুদ্ধি হয়েছে। কারণ রাজনীতি করা পবিত্র কাজ, প্রতিটা মানুষের রাজনীতি করার কাজ, কারণ রাজনীতি প্রতিটা মানুষের জীবন ঠিক করে দেয়। এই যে আপনি আমার ইন্টারভিউ নিতে এসছেন, আপনি ট্যাক্সিতে চড়ে আসবেন না বাসে চড়ে আসবেন সেটা ঠিক করে দেয় রাজনীতি। ঘুম থেকে উঠে থেকে যে কোন পেস্টে দাঁত মাজবেন ঠিক করে দেয় রাজনীতি। রাত্রিবেলা আপনি ফুটপাতে শোবেন নাকি হচ্ছে কুড়ে ঘরে শোবেন নাকি হচ্ছে যে এয়ার কন্ডিশন ঘরে গদিওয়ালা বিছানায় শোবেন, সব ঠিক করে দেয় হচ্ছে রাজনীতি। সেই জন্য দেশের প্রতিটা মানুষের রাজনীতি করা দরকার। যারা মনে করছেন এখনও যে রাজনীতি থেকে দূরে আছেন তারা ভুল করছেন। রাজনীতি সবার করা দরকার এবং রাজনীতি করা পবিত্র কর্তব্য। কল্যাণবাবুরা যেটা করেন, কল্যাণবাবুরা ভাবেন যে দুর্নীতি করাটাই রাজনীতি। সেই জন্য অন্য কেউ রাজনীতির কথা ভাবলেই ওনারা ভাবছেন বোধহয় যে আমাদের টেরিটরিতে হাত পড়ে গেল। দুর্নীতি করা তো হচ্ছে যে দুর্নীতি করা মানে তো রাজনীতি নয়। রাজনীতি করা মানে রাজনৈতিক প্রশ্ন তোলা, ক্ষমতাকে প্রশ্ন তোলা, তার চোখে চোখ রেখে আঙুল তুলে প্রশ্ন করা, এটা প্রত্যেক মানুষের অধিকার আছে। কল্যাণবাবু তো সেদিনকার মানুষ, শত শত বছর ধরে এটা মানুষ সমাজ এইভাবে বিবর্তিত হয়েছে। মানুষের এক দীর্ঘ ইতিহাস আছে বা লড়াইয়ের ইতিহাস, এই দিয়ে মানুষ এই অধিকার অর্জন করেছেন। গণতন্ত্র একদিনে আসেনি। এই গণতন্ত্র আদায় করতে বহু অনেকগুলি প্রজন্ম গেছে। আমাদের সমাজ ব্যবস্থা সভ্যতা যেভাবে বিকশিত হয়েছে, আদিম সাম্যবাদী ব্যবস্থা, সেখান থেকে দাসপ্রথা, সেখান থেকে সামন্ততন্ত্র থেকে আজকে এই গণতন্ত্রে আমরা পৌঁছেছি। এই গণতন্ত্র কল্যাণবাবুর কথাতে তো আজ পরিবর্তন হয়ে যাবে না। কেউ গণতান্ত্রিক অধিকার ছেড়ে দেবে না। রাজনীতি করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। রাজনীতি করবেন, বেশ করবেন। বলুন দুর্নীতি আপনারা করবেন না, সেইটা আপনারা বলুন। যে হচ্ছে যে আপনারা যদি বলতে পারেন যে আমরা কাল থেকে দুর্নীতি করব না, সাহস থাকলে সেটা বলুন। এখানে প্রশ্ন উঠছে, দেখেছি প্রথম দিন থেকে আপনার উপর একটা আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ বারবার আসছে। নির্যাতিতার পরিবার মানে তারাও বাদ যাচ্ছেন না। যে আমরা বলছি যে পশ্চিমবঙ্গের বর্তমান হচ্ছে যে শাসক প্রশাসনকেও তাদের দলদাস করে ফেলেছে এবং তাদের এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে দুর্নীতি যারা করছেন শাসকের মদতে তাদেরকে সাহায্য করা। আর দ্বিতীয় অগ্রাধিকার সেটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে যারা মুখ খুলছেন তাদের বিরুদ্ধে তাদেরকে হয়রান করা। এই চেষ্টা ওনারা করছেন। ফলে যারাই মুখ খুলছেন, সে নির্যাতিতার পরিবার হোক বা আমরা যারা নির্যাতিতার বৃহত্তর পরিবার অর্থাৎ অভয়ের বৃহত্তর পরিবার, আমরা এই আক্রমণের সম্মুখে আছি। কিন্তু ওনারা যদি মনে করেন যে এতে এইভাবে কণ্ঠরুদ্ধ করে দেবেন তাহলে অত্যন্ত ভুল করছেন। কারণ আমরা যা বলছি তা আমাদের ভারতের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে, রাইট টু প্রোটেস্ট। আপনারা দুর্নীতি করলে, আপনারা অনাচার করলে আমরা প্রতিবাদ করব, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার এবং এই অধিকার রক্ষার জন্য যত দূর যেতে হয় তত দূর আমরা যাব। অন্যদিকে দেখতে পাচ্ছি নাকি বলা হচ্ছে পরিবার নাকি টাকা চাইছে। পরিবার তো আমরা সবাই জানি সারা রাজ্যের মানুষ টাকা প্রত্যাখ্যান করেছেন। ওনাদের যেটা প্রাপ্য টাকা, যেটা কোর্ট বলেছে রাষ্ট্রের ক্ষতিপূরণ দেওয়ার কথা, ন্যায্য টাকা ওটা ওনারা সেটাও প্রত্যাখ্যান করেছেন। আমরা তো মানে রাজ্যের মানুষ তো কেউ হচ্ছে যে কোথাও শোনেননি যে হচ্ছে যে ওনারা টাকা চেয়েছেন। টাকা ওই যে বললাম যে এটা কারা বলছেন, যারা ভাবছেন যে টাকা দিয়ে সব কিছু কেনা যায়। যিনি বলেছেন প্রাক্তন মন্ত্রী, এখন বোধহয় বিধায়ক, টাকার কথা যিনি বলেছেন, তিনি বর্ধমানের একজন মহিলা, পিয়ালি নাম ছিল, তার যে অস্বাভাবিক মৃত্যু সেই নিয়ে যা হয়েছে, উনি হয়তো টাকা পয়সা দিয়ে সেগুলো মনে করেছেন যে সব করে নিয়েছি। সেই জন্য ওনার ধারণা হয়ে গেছে যে আমি টাকা পয়সা দিয়ে সব কিছু মিটিয়ে নেওয়া যায়। এটাও টাকা পয়সা দিয়ে কেন হচ্ছে না। এবার যখন হচ্ছে না তখন উনি বুঝে উঠতে পারছেন না। আর একজন বলেছেন বরিষ্ঠ সাংসদ, তিনি আবার ঘুষ খেয়ে থ্যাংক ইউ বলেন। থ্যাংক ইউ বলার পরে আবার মানে এতটাই সৌজন্যবোধ তারপরে জানতে চান আপনারা যেন কারা ঘুষটা দিয়ে গেলেন, আপনাদের যেন কী কোম্পানির নাম। তো এরা যদি বলে, এরা হচ্ছে, আমি শুরুতেই বলেছি যে অর্থ দিয়ে সব কিছু ক্রয় করা যায়, এটা ওনাদের ধারণা হয়ে গেছে, ওনাদের শেখানো হয়েছে, ধারণা নয়। ওনারা যে পাঠশালায় পড়েন সেখানে শেখানো হয়েছে। সেই যখনই দেখছেন যে অর্থ দিয়ে কেনা যাচ্ছে না, তখন ভাবছেন বোধহয়
দামটা আরেকটু বাড়ালে কেনা যাবে, কারণ এই অর্থ দিয়ে কেনা যায় না কিছু মানুষের আত্মসম্মান, কিছু মানুষের শির দ্বারা, কিছু মানুষের মূল্যবোধ, সেইটা ওনারা কিছুতেই মেনে নিতে পারছেন না, ভাবছে বোধহয় টাকার অঙ্ক বাড়ালেই কেনা যাবে। কিন্তু আমরা তো দেখেছিলাম রাজ্য সরকার পুলিশকেই তো টাকা নিয়ে নিজেদের বাড়িতে যেত। আমরা তো সেই প্রশ্নই করেছি যে টাকার কথা যদি আসে তাহলে প্রথম কথা এই যে সঞ্জয়ের ফাঁসি চাইছেন, ভালো কথা, সঞ্জয়ের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট করে দেখুন। 9 তারিখ রাত্রিবেলায় তো অভিষেক গুপ্তা আইপিএস অফিসার ডিসি নর্থ, তাকে হচ্ছে যে এতগুলো টাকার বান্ডিল দিয়ে নির্যাতিতার মা বাবাকে কিনতে পাঠিয়েছিলেন আপনারা। কে পাঠিয়েছিল? সঞ্জয় পাঠিয়েছিল। সঞ্জয়ের যা সিভিক ভলান্টিয়ার রাজ্য সরকার পয়সা মাইনে দেয় আমরা জানি। তাও আমি যদি সঞ্জয়ের যদি টাকা থাকে, সঞ্জয়ের ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করলেই দেখা যাবে যে 9 তারিখে সঞ্জয়ের থেকে এটিএম থেকে তোলা হয়েছে কিনা অতগুলো টাকা। যদি না হয় তাহলে অভিষেক গুপ্তা কার খাটের তলায় রাখা টাকার বান্ডিল নিয়ে মা বাবাকে, নির্যাতিতার মা বাবাকে কিনতে গেছিলেন? বের করতে হবে তদন্ত করে, সিবিআইকে তো বের করতে হবে, রাজ্য সরকারকেও বের করতে হবে। তার একজন কর্মচারী সে টাকা দিয়ে কিনতে চেয়েছিল, সেই টাকার উৎস কোথায়, কার খাটের তলা থেকে ওই টাকার বান্ডিল বেরিয়েছে, জবাব দিতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে সঞ্জয় রায়, মানে প্রথম দিন থেকে বলা হচ্ছে যে একা সঞ্জয় রায় নয়, কিন্তু আমরা দেখছি যে বারবার সঞ্জয় রায় ফাঁসি যাওয়া, ঠিক কেন এত তাড়া কিসে? সঞ্জয় রায় অপরাধী কি না নাকি অপরাধী নয় সেটা তো আদালত বিচার করেছে, আদালত বলেছে অপরাধী, আমরা জানি অপরাধী। কিন্তু সঞ্জয় রায় যে একা নয় এই কথা তো সবাই বুঝতে পারছে, না বোঝার কোনো কারণ নেই। তাহলে বাকি অপরাধীদের ধরার আগে সঞ্জয়কে নিকেশ করে ফেলতে চাইছো কেন তোমরা? এটা তো হচ্ছে যে তোমাদের জবাব দিতে হবে যে বাকি অপরাধীদের ধরতে গেলে সঞ্জয়ের হচ্ছে যে সাক্ষী প্রয়োজন আছে, সঞ্জয়কে আরও জেরা করার প্রয়োজন আছে, সঞ্জয়ের মুখ থেকে শুনতে হবে ভালো করে। সিবিআই তো হচ্ছে যে কোনো কিছুই তাকে জেরা করেনি। ডিফেন্স লয়ার তারা হচ্ছে যে পিপির কথায় উঠেছে বসেছে, যিনি পাবলিক প্রসিকিউটর রাজ্য সরকারের যিনি উকিল, তার কথায় উঠেছে বসেছে। ফলে হচ্ছে সঞ্জয় কি বলেছে না বলেছে, কি সাক্ষ্য দিয়েছে, কিছুই আমরা জানি না। বাকি অপরাধীদের ধরবার আগেই সঞ্জয়কে কেন তোমরা ফাঁসিতে লটকাতে চাইছো, এই জবাব দিতে হবে সরকারকে। অন্যদিকে আমরা দেখতে পেলাম এই কয়েকদিন আগে একেবারে হাইকোর্টের নির্দেশে একেবারে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার তাকে অপসারিত হতে হলো, কিভাবে দেখছেন? গত 5 বছর ধরে এই ভদ্রলোককে 5 বছর আগে নিয়োগ করা হয়েছিল অবৈধভাবে, নিয়ম ভেঙে, এবং 5 বছর ধরে কোনো এক্সটেনশন অর্ডার নেই, গভর্নমেন্টের স্যাংশন নেই। তাকে গভর্নমেন্টের ঘর থেকে মাইনে যাচ্ছে তার প্রতি মাসে বড় অঙ্কের টাকা, আমার আপনার করের টাকা। এমন নয় যে ওটা হচ্ছে যে ওই সুদীপ্ত রায়, সুশান্ত রায় ওদের কারোর বাড়ির কাজের লোক ছিল, তা নয়, সরকারের কর্মচারী, তার সরকারি জায়গা থেকে টাকা যায়, সরকারি কর্মচারী নয়, সে অবৈধভাবে তাকে রাখা হয়েছে, অথচ তার সরকারের টাকা গেছে, আমার আপনার করের টাকা গেছে। তো সরকারকে সেই টাকা পুনরুদ্ধার করতে হবে, এবং হচ্ছে যে কারা ওই টাকা পাইয়ে দিয়েছেন মানসবাবুকে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলে ভরতে হবে, এটা আমাদের দাবি। মানে এখানে প্রশ্ন উঠছে রাজ্য সরকার করলো না, হাইকোর্টের শেষে করতে হলো হাইকোর্টকে। সেটাই তো, যে রাজ্য সরকার অনুমোদন তো মানে টাকা দিয়ে যাচ্ছিল, অনুমোদন নেই। 4-5 মাস হয়ে গেল আমাদের চাপে পড়ে, আমাদের আন্দোলনের চাপে পড়ে রাজ্যের স্বাস্থ্য সচিব চিঠি দিয়ে বলেছেন যে ওনাকে অবিলম্বে বদলান। সেই রাজ্যের স্বাস্থ্য সচিবও এখনও টাকাটা ফেরত দিতে বলেননি, অর্ডার দেননি। রাজ্যের স্বাস্থ্য সচিব মানে তো সরকার, সরকারের স্বাস্থ্য দপ্তরের মাথা, তিনিও হচ্ছে যে টাকাটা ফেরত দিতে এখনও অবধি বলেনি। শেষ পর্যন্ত আমাদেরকে আদালতে গিয়ে আদালত থেকে বের করে আনতে হলো যে উনি যাতে পদত্যাগ করেন। এবং সেই মানস চক্রবর্তী, সেই যে অবৈধ রেজিস্ট্রার, তিনি আবার অভিযোগ করেছেন আমাদের 4 জনের নামে যে হচ্ছে এনারা আমাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা বলেছি আলবাদ ব্যাঘাত ঘটাবো, আপনারা ওটাকে তোলাবাজির কেন্দ্রে পরিণত করবেন, আর আমরা সেই তোলাবাজিতে ব্যাঘাত ঘটালে, তোলাবাজিতে বাধা দিলে আপনি থানায় অভিযোগ করবেন। ভেবেছেনটা কি? রাজ্যের প্রশাসন হচ্ছে যে এই তোলাবাজিতে ব্যাঘাত ঘটানো কারা কারা ঘটাচ্ছে তাদেরকে হয়রান করবার জন্য আছে নাকি? এই জন্য কি হচ্ছে যে সাধারণ মানুষের করের টাকায় তাদের বেতন হয় নাকি? ঠিক কেন রাজ্য সরকার অপসারণ করছিল না বলে আপনার মনে হয়? তার কারণ ওই হচ্ছে ওনাকে দিয়ে যত রকমের অনৈতিক কাজ ওখানে করাচ্ছিল। ওখানে হচ্ছে যে চিকিৎসকদের হুমকি দেওয়া, চিকিৎসকদের কাছে তোলাবাজি করা, যারা চিকিৎসা সংক্রান্ত বিচার প্রার্থী সাধারণ মানুষ, রোগী এবং রোগীর পরিজন, তাদের কাছ থেকে তোলাবাজি করা। এই যে সিন্ডিকেট, হেলথে যারা সিন্ডিকেট চালাচ্ছেন, এই যে জাল ওষুধের রমরমা,
এই মেডিকেল বর্জ্য নিয়ে যা হচ্ছে যে বাণিজ্য, এই মৃতদেহ লাশ পাচারের যে ব্যবসা, যারা যারা করছে পুরো সিন্ডিকেটটা, অযোগ্যদের চাকরি দেওয়ার যে কারবার হচ্ছে, যে এই যারা যারা করছে হেলথ সিন্ডিকেট চালাচ্ছে, এই প্রত্যেকটা সিন্ডিকেটের মাথারা হচ্ছে মেডিকেল কাউন্সিলে বসে আছেন। সুদীপ্ত রায়, সুশান্ত রায়, অভিক, বিরূপাক্ষ থেকে সন্দীপ ঘোষ, এই সমস্তগুলো হচ্ছে তাদের দুর্নীতির আখড়া হচ্ছে যে ওই রাজ্য মেডিকেল কাউন্সিল। সেখানে একজন অবৈধ লোককে যদি বসিয়ে রাখা হয়, তাকে দিয়ে অনৈতিক কাজগুলো গান পয়েন্টে রেখে করাতে সুবিধা হবে, যে দেখো তোমাকে অবৈধভাবে আমরা টাকা পাইয়ে দিচ্ছি, তাহলে তুমি আমাদের অবৈধ কাজগুলো, এগুলো আমাদের হয়ে অনৈতিক কাজগুলো করো। এই রকম যারা তোলাবাজিতে ব্যাঘাত দিতে আসবে, সেই সব চিকিৎসকদের বিরুদ্ধে যদি কমপ্লেন করতে হয় তুমি করে দেবে আমাদের হয়ে। এই বোঝাপড়াতে বিষয়টা এতদিন চলছিল।